ওকে, লেটস স্টার্ট। লাস্ট ক্লাসে আমরা ব্যাচ কস্টিং দেখছি। আমরা দেখছি যে হোয়াট ইজ ব্যাচ কস্টিং, হোয়াট ইজ দ্য রিজনস অফ ডুইং ব্যাচ কস্টিং, এবং আমরা একটা জিনিস দেখছিলাম যে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি, ইবিকিউ, এটার ফর্মুলা দেখছিলাম, রাইট? ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটির বেসিক ফর্মুলা ছিল যে ইবিকিউ ইকুয়াল রুট 2 US ডিভাইডেড বাই সি। এখানে ইউ বলতে আমরা বলছি যে টোটাল নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইন ইয়ার বা টোটাল ডিমান্ড যেটা। এস ইকুয়াল টু ছিল সেট আপ কস্ট পার ব্যাচ, আর সি ছিল ক্যারিং কস্ট পার ব্যাচ। সি ইকুয়াল টু ক্যারিং কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন ফর 1 ইয়ার, অর্থাৎ ক্যারিং কস্ট। আমাদের জাস্ট জেনে রাখতে হবে যে হোয়াট ইজ সেট আপ কস্ট, হোয়াট ইজ ক্যারিং কস্ট। সেট আপ কস্ট বলতে আমরা কি বলছি, যে সেটিং আপ অফ মেশিনস এন্ড টুলস অফ ফর প্রোডাকশন, যে কোনো মেশিন এবং টুলস সেট আপ করতে যে খরচটা হয় সেটাই সেট আপ কস্ট। অন দ্য আদার হ্যান্ড ক্যারিং কস্ট ছিল the several variable like cost of manufacture, storage, interest on capital invested, depreciation, এগুলো ছিল আমাদের ক্যারিং কস্ট। প্র্যাকটিস করতে বলছিলাম। আচ্ছা, আরেকটা ফর্মুলা ছিল যে যেখানে যদি ইফ দ্য ইন্টারেস্ট রেট অ্যান্ড প্রোডাকশন পার ইউনিট ইজ গিভেন, যদি এই দুইটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার ফর্মুলা একটু চেঞ্জ আসবে। একই ফর্মুলা, জাস্ট আই ইন্টু সি হবে, রুট টু ইউএস বাই আই ইন্টু সি। এখানে যেহেতু ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আই ইকুয়াল টু ইন্টারেস্ট রেট, আর আগে সি ছিল কস্ট, ক্যারিং কস্ট, আর এখানে সি ইকুয়াল টু কস্ট অফ ম্যানুফ্যাকচার পার ইউনিট। এই হচ্ছে বেসিক ডিফারেন্স দুইটা ফর্মুলা। থিওরি আমরা দেখছি, এখন আমরা বলছিলাম যে ম্যাথ করতে ওয়ার্ক আউট প্রবলেম 1 2 3 4, এটা হচ্ছে বসু অ্যান্ড দাস, বসু অ্যান্ড দাসের বই থেকে, ঠিক আছে? বসু অ্যান্ড দাসের বই থেকে ম্যাথগুলো দেখবেন, ব্যাস কস্টিং। আচ্ছা, আমরা যাই, এটা বসু অ্যান্ড দাসের ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ফার্স্ট ম্যাথ, প্রবলেম নাম্বার 1। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, খাতা কলম নিয়ে বসুন। না বুঝতে পারলে এটা কিন্তু খুব সহজ অঙ্ক, এই জন্য অনলাইনে দেখাচ্ছি ম্যাথটা। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। মনোযোগ দিয়ে দেখেন, খাতা কলম নিয়ে বসার দরকার হয়। প্রবলেম 1, ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন 1000 units of a product are produced in a year. The manufacturing organization, they produce 1 lakh units of product, তারা 1 লক্ষ প্রোডাক্ট প্রডিউস করে এক বছরে। So the cost of setting up of machine and tools is time for production amounts to rupee 500, 500 রুপি খরচ হয় কি নামে, সেট আপ কস্ট হিসেবে। And the cost of manufacture, storage, depreciation, etc. amount to 40 rupee per unit, and the rate of interest is 10% per annum. Find out the economic base quantity. তাহলে এখানে আমরা কি দেখছি যে ইন্টারেস্ট রেট ইজ গিভেন, তাহলে কোন ফর্মুলা ব্যবহার হবে, প্রথমটা না সেকেন্ডটা? সেকেন্ডটা স্যার। রাইট, সেকেন্ডটা ব্যবহার হবে। খুব সিম্পল সলিউশন আমরা দেখি, যে ইবিকিউ ইকুয়াল টু রুট টু ইউএস, যে ফর্মুলা বেসিক, ডিভাইডেড বাই আই ইন্টু সি। হোয়ার আমরা কি জানি, ইউ ইকুয়াল কি, অ্যানুয়াল ডিমান্ড বা টোটাল ইউনিট অফ প্রোডাকশন ইন এ ইয়ার। তাহলে টোটাল ইউনিট অফ প্রোডাকশন কত ছিল, 1 লক্ষ ইউনিটস। সেট আপ কস্ট কত আছে আমাদের, $5, 500 রুপি। এখন ইন্টারেস্ট দেওয়া আছে আমার 10% পার অ্যানাম, আর কস্ট অফ ম্যানুফ্যাকচার কত আছে, 40 পার ইউনিট, 40 রুপি পার ইউনিট।
তাহলে যেভাবে আছে আমরা যদি এইভাবেই বসাই যে এই যে 0.10, যেহেতু 10% ইন্টু 40, জাস্ট সূত্রে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে করলে আমরা পাচ্ছি 5000 ইউনিটস। এই 5000 ইউনিটের নাম কি বলেন তো? এই যে 5000 ইউনিট কি বের করলাম আমরা? আমরা এই ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি। ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি মানে একটা ব্যাচে হাউ মাস প্রোডাক্ট উই উইল প্রডিউস, এবং এই ব্যাচটা কিভাবে বা কি জন্য ঠিক করছি যে একটা ব্যাচে কি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করলে আমি অ্যাটলিস্ট মিনিমাম খরচে প্রোডাক্টটা প্রডিউস করতে পারবো, আমার খরচটা কম থাকবে। ক্লিয়ার? তো বলছে তাহলে দ্য ইন্টায়ার আউটপুট অফ 1000 ইউনিটস ফর দ্য ইয়ার শ্যাল দেয়ারফর কাম ফ্রম 20 ব্যাচেস। এটা লিখে দিতে হবে 20টা ব্যাচ, প্রত্যেক ব্যাচে কত ইউনিট প্রোডাক্ট বিক্রি করবে? 5000 ইউনিটস। এই 20 ব্যাচ কিভাবে বের করলো? খুবই সিম্পল। 1 লাখ 1 লাখ ইউনিটস ডিভাইডেড বাই এই যে ইবি কিউ 500 ইউনিটস, যেটা ইয়া করছে, তাহলে ব্যাচ নাম্বার কত হবে? যদি চাই যে ব্যাচ নাম্বার কত, 20। স্যার ব্যাচ নাম্বার কি প্রত্যেক ম্যাথে বের করতে হবে নাকি কোশ্চেনে বলে দিবে? বের করবেন, আর যদি বলে দেয় তাহলে তো বের করবেন, আর যদি না বলে দেয় তবুও বের করবেন। স্যার তাহলে এটার ফর্মুলা কি ইন্টার আউটপুটকে দিয়ে ইবিকিউ কে ভাগ করব তাহলে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। টোটাল ইউনিট দিয়ে আমি ইবি কিউ যেটা পাচ্ছি ওটা দিয়ে ভাগ করব। আচ্ছা। প্রবলেম অন ক্লিয়ার, রাইট? খুবই ইজি। প্রবলেম টু দেখেন। প্রবলেম নাম্বার 2 কি বলছে? যে কন্ট্রাক্টর হ্যাজ টু সাপ্লাই 10,000 পেপার কনস পার ডে টু এ টেক্সটাইল ইউনিট। একটা কন্ট্রাক্টর 10,000 পেপার কন পার ডে সে তার সাপ্লাই করতে হবে আর কি। হি ফাইন্ডস দ্যাট হি স্টার্টস এ প্রোডাকশন রান, হি ক্যান প্রডিউস 25,000 পেপার কনস পার ডে। যখন বলছে যে সে পরবর্তীতে যখন প্রোডাকশন শুরু করবে, বলছে যে সে দেখলো যে প্রত্যেক দিন তারা 25,000 পেপার কন প্রোডাকশন করতে পারে বা প্রডিউস করার ক্ষমতা তার আছে। তো আমাদের লাগবে কত, সাপ্লাই করতে হবে কত এই অঙ্কে? বলুন তো। দশ টেন 10,000। রাইট, 10,000 পেপার কনস। এখন বলছে দ্য কস্ট অফ হোল্ডিং আ পেপার কন ইন স্টক ফর 1 ইয়ার ইজ 2 পয়সা। তাহলে একটা পেপার কন যদি আমরা 1 বছর হোল্ডিং করতে চাই, তাই না, বা ওই যে আমাদের যেটা ওয়্যার হাউস করা, তাই না, বা ধরে রাখতে চাই, তাহলে কত টাকা হবে? বলছে 2 পয়সা খরচ হবে। এন্ড দ্য সেট আপ কস্ট অফ এ প্রোডাকশন রান ইজ 18 রুপি। সেট আপ কস্ট কত? তাহলে 18 রুপি। আর কস্ট অফ হোল্ডিং বলতে যে আমার যদি আমি 10,000 পেপার কন আমার লাগবে, আমি যদি 25,000 করি তাহলে বাকিটা তো হোল্ড করতে হবে। যদি হোল্ড করি তাহলে সেক্ষেত্রে বলছে তাহলে তার একটা পেপার কন 1 বছর রাখতে খরচ হবে 2 পয়সা করে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে হাউ ফ্রিকোয়েন্টলি শুড প্রোডাকশন রান বি মেড। অর্থাৎ যেহেতু তার 10,000 সাপ্লাই করতে হবে এবং তার প্রডিউস করার অ্যাবিলিটি আছে 25,000 পেপার কন, তাহলে প্রত্যেক দিন করলে অনেক বেশি হোল্ডিং কস্ট অনেক বেড়ে যাবে না? সে কেন করবে এটা? হোল্ডিং কস্ট কেন বাড়াবে? দরকার নাই। এই ক্ষেত্রে আমরা বলছি যে তাহলে প্রতিদিন তার বা কতদিন পর পর তার প্রোডাকশনে যাওয়া উচিত, গেলে তার ওভারঅল কস্টটা যাতে কম থাকে, ওভারঅল কস্টটা কম থাকবে। তা কতদিন পর পর, হাউ ফ্রিকোয়েন্টলি শুড প্রোডাকশন রান বি মেড। লাস্টে একটা লাইন লেখা আছে অ্যাজিউম 300 ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার। ধরো বছরে তারা কাজ করে 300 দিন। ইউজুয়ালি ওয়ার্কিং ডে বছরে কত? এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম, কেউ 360 রাখে, কেউ 300 রাখে, কেউ এমন আর কি। তাহলে তাদের ওয়ার্কিং ডেজ হচ্ছে বছরে 300 ওয়ার্কিং ডেজ। এখন
আমাদের এখানে কি ছিল, পার ডে আমার পেপার কন লাগবে কত, তাই না? সাপ্লাই কত বা অ্যানুয়াল ডিমান্ড কত পার ডে, তাহলে আমাদের এটা বাৎসরিকে বের করে নিব ফার্স্ট অফ অল। তাহলে কি অ্যানুয়াল সেলস ইকুয়াল 10,000 পেপার কনস ইন্টু 300, যেহেতু 300 দিন তাদের ওয়ার্কিং ডে ছিল, 300 ওয়ার্কিং ডেজ। তাহলে অ্যানুয়াল সেলস বা অ্যানুয়াল ডিমান্ড কত, 30 লক্ষ পেপার কনস। সেট আপ কস্ট কত দেওয়া আছে আমার, আমরা দেখলাম 18 রুপিজ। সেট আপ কস্ট হচ্ছে 18 রুপি। ক্যারিং কস্ট কত, ওই যে 2 পয়সা, 0.02 পার ইউনিট পার অ্যানাম। 1 বছরে পার ইউনিট ক্যারিং কস্ট লাগবে, পার অ্যানামে 2 পয়সা কইরা হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। এটা হচ্ছে আমার বেসিক ইনফরমেশন। অ্যানুয়াল সেলস কিভাবে বের করছে, ক্লিয়ার এটা? স্যার পয়সাটাকে 0.02 কেন লিখছে 2 পয়সাকে? বুঝি না, আবার বলেন। স্যার পয়সা যে 2 হুম, পয়সা, এটা কি 0.2 কেন লিখছে? হ্যাঁ হ্যাঁ, পয়সা হ্যালো, বলতে 0.02 জিরো। এখানে জি স্যার, এটা কেন লিখছে? এটা আমার হোল্ড ক্যারিং কস্ট, ওই যে আমার বলা আছে যে দ্য কস্ট অফ হোল্ডিং এ পেপার কন ইন স্টক ফর 1 ইয়ার ইজ 2 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান স্যার কি? 1 টাকায় একটা কত? সমান, হ্যাঁ এটা সমান কত পয়সা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না স্যার, 50 পয়সা মনে হয়। 50 পয়সা কেন হবে? এক 100 পয়সা, তাই না? জি স্যার, আচ্ছা 100 পয়সা। তাহলে 2 পয়সায় 0.02 না, 0.02। 100 কে ভাগ দিছে 2 দিয়ে। না বাবা, 100 তে ভাগ দিবে কেন? 0.02 মানে, আমি যদি এইখানে যদি 10 পয়সা লিখি তাহলে কি লিখতাম, 0.10। যদি 50 পয়সা লিখতাম তাহলে 0.50 লিখতাম। আর 1 টাকা হলে 1.001 টাকা। এই জন্য 0.02, এই যে এই 2 পয়সা, এটা জাস্ট কনভার্ট করছে নাম্বারে। এখানে লিখছিল আর এখানে কনভার্ট করে লিখছে যে 0.02। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা ইবিকিউ, ইকোনমিক ব্যাস কোয়ান্টিটি বের করব। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ইকোনমিক ব্যাস কোয়ান্টিটি কি সেটা বের করা। সেটা বের করতে পারলে আমরা যে কত দিন পর পর তার প্রোডাকশনে যাওয়া উচিত সেটা বের করতে পারবো। তাহলে ইবিকিউ আমরা ফর্মুলা কি, এখানে তো আর ইন্টারেস্ট রেট নাই, তাহলে আগেরটা ফার্স্ট ফর্মুলা যেটা ছিল ওটা যে √2US ডিভাইডেড বাই সি। টু হচ্ছে সূত্রের, ইউ কত, অ্যানুয়াল ডিমান্ড 30 লাখ পেপার কন, তাহলে 30 লাখ ইন্টু 18 কি, এস, সেট আপ কস্ট 18 রুপি ডিভাইডেড বাই আমার ক্যারিং কস্ট কত ছিল, 0.02 পয়সা। তাহলে আমরা যদি এটা ভাগ দেই ক্যালকুলেটর দিয়া ক্যালকুলেট করি, তাহলে আমার আসে হচ্ছে 73,485 নিয়ারলি আসে। এটা কারোর কাছে ক্যালকুলেটর আছে? তিয়াত্তর হাজার 485 ইউনিট। এইটা আসা হচ্ছে আমাদের ইবিকিউ। এরপরে আমরা বের করে নিব নাম্বার অফ সেট আপ পার অ্যানাম, যে আমাদের বছরে কয়টা সেট আপ দরকার বা কয়টা সেট আপের প্রয়োজন আছে আমার। সেটার ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই ইবিকিউ, অর্থাৎ নাম্বার অফ সেট আপ বলতে কতগুলো ব্যাচ। সোজা কথা, এই ফার্স্ট অঙ্কে আমরা দেখাইছিলাম মনে আছে, যে প্রথমে আমরা ইবিকিউ বের করছিলাম, বের করার পরে কত, ইবিকিউ প্রত্যেক ইবিকিউ এর নাম্বার ছিল 500 ইউনিটস, 5,000 ইউনিটস। তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 5,000 ইউনিটস, তাহলে টোটাল ব্যাচ আসছিল কত, 20 না? মনে আছে, 20 আসছিল। এইটাও আমরা এই একইভাবে, এটা না জাস্ট ফর্মাল নেম হচ্ছে নাম্বার অফ সেট আপ পার নাম বা নাম্বার অফ ব্যাচেস কত, তাহলে অ্যানুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই ইবিকিউ কতগুলা ব্যাচ হবে বছরে,
41টা। ক্লিয়ার এটা? जी सर। ওকে। এরপরে বলছে যে ইন্টারভাল বিটুইন, এই যে আমাদের বের করতে হবে কি যে হাউ ফ্রিকোয়েন্টলি শুড প্রোডাকশন রান বি মেড। ইন্টারভাল বিটুইন টু কনজিকিউটিভ প্রোডাকশন রান, দুইটা প্রোডাকশন রানের ইন্টারভাল কত হবে? তাহলে আমাদের ওয়ার্কিং ডেজ ছিল 300 ডিভাইডেড বাই 41, এই যে 41 ব্যাচ পাইছিলাম। 41 দিলে আমরা কতদিন পর পর যাব প্রোডাকশনে? 7 ওয়ার্কিং ডেজ। আফটার 7 ডেজ উই উইল গো ফর দ্য প্রোডাকশন, প্রত্যেক 7 দিন পর পর। বুঝিয়াছেন? এরপর হচ্ছে প্রবলেম নাম্বার 3। কি বলছে যে বিকে বিয়ারিংস লিমিটেড is committed to supply 24,000 bearings per annum to Century Fans Limited on a steady daily basis। তাহলে বিকে বিয়ারিং কমিট করছে বা কমিটেড আছে সেঞ্চুরি ফ্যান্স লিমিটেড কে, সে প্রত্যেক বছর পার অ্যানাম 24,000 bearing সাপ্লাই করবে। It is estimated that it cost 10 paisa as inventory holding cost per bearings per month। Also এটা হোল্ডিং কস্ট তাহলে কত আমাদের, বা ক্যারিং কস্ট 10 পয়সা। And the setup cost per run of bearing manufacture is 324 rupee। সেটআপ কস্ট হচ্ছে 324 রুপি। বলছে যে what would be the optimum run size for bearing manufacture? A number requirement, number 1. Number 2, what would be the interval to between two consecutive optimum runs? Number 3, find out minimum inventory holding cost। আগের অঙ্কের মতো। ফার্স্ট অফ অল আমরা অপটিমাম রান সাইজ অফ বিয়ারিং ম্যানুফ্যাকচার, অর্থাৎ আমার অপটিমাম রান সাইজ কত হবে বা ইকোনমিক বেস কোয়ান্টিটি কত। তাহলে নাম্বার 1 দেখেন, অপটিমাম রান সাইজ ইকুয়াল টু √2 US বাই সি। জাস্ট ফর্মুলাতে আমরা বসিয়ে দিলাম। 2 ইনটু 24,000 ছিল অ্যানুয়াল ডিমান্ড, তাহলে 24 লিখলাম, দেন 324 ছিল সেটআপ কস্ট, ডিভাইডেড বাই 1.20। এটা কি ছিল? ক্যারিং কস্ট। এই 1.20 কিভাবে পাইলাম? যদিও আমার ক্যারিং কস্ট কি বলা ছিল 10 পয়সা, কিন্তু আমরা দিচ্ছি 1.20। কেন বলতে পারবে কেউ? খেয়াল করছেন? তার পার মান্থ বলছে, এই জন্য 12 দিয়ে এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার মান্থ বলছে, 10 পয়সা পার মান্থ। তাহলে 10 পয়সা ইন্টু 12, 12 মান্থ গুণ করে নিব। 10 পয়সা ইন্টু এখানে দেখানো আছে 12 গুণ করে নিব, তাহলে 1.20 আমার ক্যারিং কস্ট বছরে। ডিভাইডেড করে আমরা পাইলাম হচ্ছে 3,600 ইউনিটস। এটা হচ্ছে আমার অপটিমাম রান সাইজ বা ইবিকিউ, ইকোনমিক বেস কোয়ান্টিটি। এ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা বের করলাম। বি নাম্বার ছিল যে হোয়াট উড বি দ্য ইন্টারভাল টাইম বিটুইন টু কনজিকিউটিভ ইয়ার। তাহলে ইন্টারভাল বের করতে গেলে আমরা কি জানি যে ওই যে ওয়ার্কিং ডেকে আমরা ইকোনমিক, ওয়ার্কিং ডেকে আমরা এই যে এই অঙ্ক কি ছিল যে ওয়ার্কিং ডে ডিভাইডেড বাই ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি যেটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব। এখন তাহলে আমার ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটিটা বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 365 বাই ইবিকিউ বা নাম্বার অফ সেটআপ পারে না, 365 ভাগ ইবিকিউ। হ্যাঁ না, কত আছে বোঝা যাচ্ছে না। ইবিকিউ কত হবে আমাকে তো বলতে পারবেন? কারণ এর আগে সেম অঙ্ক আমরা একই কাজ করছে। এখানে ইবিকিউ কত হবে? এই যে নাম্বার 365 নিচে কত হবে, কত দিয়ে ভাগ দিব আমরা? 3600 ইউনিট স্যার, 3600 ইউনিট।
হ্যাঁ 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 বলেন। এই যে এর আগের অঙ্কটাই আমরা বের করে নিলাম, এই যে 30 লক্ষ ভাগ এত, তাহলে এই অঙ্কে আমরা একইভাবে বের করে নিতে হবে না? 24,000 ডিভাইডেড বাই 300, 3,000, 24,000 ডিভাইডেড বাই 3,600, তাহলে কত আসে? সেটাই হচ্ছে আমার ইবিকিউ, বা ওই যে মানে নাম্বার অফ ব্যাচ আর কি, ইবিকিউ না, নাম্বার অফ ব্যাচ। সেটা এই 365 নিচে, এরা যেহেতু ওয়ার্কিং ডে বলা নাই, আমরা 365 ধরে নিলাম। 365 ভাগ সেইটা দিব, কত আসে বলেন? ক্যালকুলেটর নাই কারো কাছে? 24,000 ভাগ 3,600 দেন, দিয়ে আমাকে বলেন। স্যার আমার তো 6.66 আসছে। 6.66, তাহলে এবার 365 ভাগ 6.6, 6.67 দেন, কত আসে দেখেন। 365 ভাগ 6.67। 54.72। মিলতেছে? তাইলে অ্যান্সার মিলতেছে, তাহলে এখানে যাই থাকুক এটা দেখার দরকার নাই, ঠিক আছে? 54.75 বা 55 ক্যালেন্ডার ডেজ। এরাও তো ঠিক, এখানে কি ভুল লেখছে? না না এরা ঠিক নিচেরটা? করছে, ওরা ওরা ঠিক করছে। ওরা জাস্ট ওই যে 24,000 ছিল না, ওরা 24,000 ভাগ 3600 ছিল না, ওরা প্রথমে দুইটা শূন্য কেটে দিছে, পরে ওই 3 দিয়ে 24 ভাগ দিছে, দিয়ে ওই যে জাস্ট পয়েন্ট ও আমরা আচ্ছা, যেমন বসাচ্ছি ওরা না বসায়, ওরা এই যে ভগ্নাংশটা দেখিয়েছে, ওরাও ঠিক করছে। ও আচ্ছা। ক্লিয়ার? এই যে ও এখানে তো লেখাও আছে, নিচে নোট দেওয়া আছে, যে নাম্বার অফ সেট আপ পার অ্যানাম, এই যে 24,000 ভাগ 3600, এই যে 20/3, ওরা ওইটাই বসিয়েছে, 20/3। তাহলে ইন্টারভাল হচ্ছে 55। এখানে আমরা 365, কেউ যদি 360 দিয়ে করে তাও হবে, কারণ কি, এক এক কোম্পানি এক এক রকম ধরে, কিন্তু যদি মেনশন করা না থাকে তাহলে 365 ধরবেন, ঠিক আছে? ওকে স্যার। এরপর হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 রিকোয়ারমেন্ট ছিল যে ফাইন্ড আউট দ্য মিনিমাম ইনভেন্টরি হোল্ডিং কস্ট। মিনিমাম ইনভেন্টরি হোল্ডিং কস্ট কত হবে, এটা আমরা একটু দেখবো। আহ আমাদের এভারেজ ইনভেন্টরি কত ছিল? আহ, এই যে এভারেজ ইনভেন্টরি ইকুয়াল টু এভারেজ ইনভেন্টরি বের করছি আমরা, মিনিমাম ইনভেন্টরি হোল্ডিং কস্ট পার অ্যানাম। পার অ্যানামে আমাদের হোল্ডিং কস্ট কত হবে? তার আগে আমাদের এভারেজ ইনভেন্টরিটা বের করে নিতে হবে, বের করে দেন ওই যে হোল্ডিং কস্টের যে টাকা ছিল সেটা দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাব। এভারেজ ইনভেন্টরি বের করার সূত্র কি? কোনো কিছু এভারেজ বের করার সূত্র কি? কি জানি আমরা, যে ওপেনিং থাকলে এবং ক্লোজিং থাকলে, সাপোজ ওপেনিং ইনভেন্টরি যোগ ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2 বা 2, দুই দিয়ে ভাগ দিয়ে না ইনভেন্টরি যখন এভারেজ করি তখন। জি স্যার। তাহলে এখানে তো আর ওপেনিং ক্লোজিং নাই, একটাই দেওয়া আছে, তাহলে ওই 3600 ডিভাইডেড বাই 2, 800 বেয়ারিংস ইন্টু হোল্ডিং কস্ট কত ছিল, 1.20, এটা দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাবো যে এই যে মিনিমাম হোল্ডিং ইনভেন্টরি হোল্ডিং কস্ট পার অ্যানাম 21,160। ক্লিয়ার? এই ধরনের ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবেন, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? আপনাদের প্রেজেন্টেশন কবে? স্যার রবিবারে স্যার 1টার দিকে।